টাটা। বাংলাদেশ শেষ, ভারতবর্ষ ঢুকছে। এই হচ্ছে মোমেন্ট যখন ট্রেনটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো, ফাটাফাটি একটা অনুভূতি। 28 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 16 দিনের বাংলাদেশ সফর শেষ করে আজ নিজের দেশ ভারতবর্ষে ফেরার পালা। যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এই গল্পের শুরুটা হয়েছিল, আস্থার মধুরণ সমাপয়েত বলা যেতেই পারে। উপহার, অভিজ্ঞতা, আগামীর পরিকল্পনা, এই সব কিছুর মধ্যে দিয়েই আজ শেষ করব আমার প্রথমবারের বাংলাদেশ ভ্রমণ। শেষ দিনের সকালটা শুরু হলো ঢাকা শহর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়ার পথে। যদিও ভোরের আলো তখনও ফোটেনি। ঘড়ির কাঁটা নির্দেশ করছে সময় সকাল 5:50। ভোরের কুয়াশা আর হালকা শীতের কামড়কে সাথে নিয়েই এই মুহূর্তে পৌঁছে গেছি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরে এই ভোররাতেও মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের লাইন। কাল যখন ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলাম তখনই জেনেছিলাম যে ট্রেনের যে এসি চেয়ার কার সেটা পুরোপুরি ফুল, একটাও সিট নেই তাতে। তখনই বুঝেছিলাম ভিড় হবে, কিন্তু এই সকালে এসে এত বড় যে লাইন পড়বে এটা আর কি ধারণার বাইরে ছিল। তো যাই হোক, ধারণা এখন বিশ্বাসের রূপ নিয়েছে আর আমিও সেট হয়ে গেছি লাইনে। এটা হচ্ছে প্যাসেঞ্জারদের ওয়েটিং হল। এখানে প্যাসেঞ্জাররা ওয়েট করছে লাইন দিয়ে ভেতরে ঢোকার পর। আর এখানে দেওয়া হয়েছে একটা বহির্গমন কার্ড বা ডিপার্চার কার্ড। ইন্ডিয়া যার আগে ফিল আপ করতে হবে। আসার সময় এরকম একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, যার সময় তো এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। একটা ফর্ম ফিল আপ করতে হলো ছোট্ট কাগজের মতো, যেরকম আসার দিন করতে হয়েছিল। ওখানে লিখতে হলো হচ্ছে পাসপোর্ট নাম্বার, আজকে যাত্রার তারিখ, এখানে আমি কোথায় ছিলাম, এই ছোট্ট খুব অল্প কিছু তথ্য দিতে হলো। ওই গেট খুললো ঠিক হচ্ছে 6:25। সে গেট খোলার পরে এলাম কাস্টমসে। এখানে কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছুই চেক হয়নি, কিছু চেক না। তারপরে ইমিগ্রেশনে এলাম, ইমিগ্রেশনে পাসপোর্ট দেখলো, ওই ছোট্ট কাগজটাও দেখলো, ট্রেনের টিকিট কিছু দেখেনি। তারপর ব্যাস চলে এলাম হচ্ছে স্টেশনে। এটা হচ্ছে সেই ঢাকা ক্যান্টনমেন্টের 1 নম্বর প্ল্যাটফর্ম। ইন্ডিয়াতে ইমিগ্রেশন করতে আমার লেগেছিল হচ্ছে 1 ঘন্টা, আর বাংলাদেশে ইমিগ্রেশন করতে লাগলো হচ্ছে 5 মিনিট, জাস্ট 5 মিনিট, কোনো কিছু চেক করেনি। কিছু সময় পরেই ঢং ঢং ঘণ্টা বাজিয়ে হালকা কুয়াশা ভেদ করে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে হাজির হলো ট্রেন নম্বর 13-110 সাপ্তাহিক মৈত্রী এসি এক্সপ্রেস। এটাই হচ্ছে ট্রেন নাম্বার 13-110 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস। আবার এটাই হচ্ছে ট্রেন নাম্বার 13-130 খুলনা থেকে কলকাতা বন্ধন এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসের এই এসি ইন্ডিয়ান রেক প্রত্যেক সপ্তাহে বুধবার এবং শনিবার ছাড়ে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সকাল 8:15। সকাল 8:15 ছেড়ে কলকাতা স্টেশন পৌঁছে যায় ভারতীয় সময় বিকেল 4টের সময়। আবার এই ট্রেনটাই কিন্তু বন্ধন এক্সপ্রেস হয়ে খুলনা থেকে ছাড়ে হচ্ছে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার দুপুর 1:30। আর এই স্টেশনে পা রেখে সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেদিনকে আমি 28 তারিখে এখানে এসেছিলাম। তো ওইখানে ছিল হচ্ছে H1 কোচ, ওখান থেকে নেমেছিলাম, নামার পরে এখানে দাঁড়িয়েছিল হচ্ছে এমডি ফিস, তারপরে মাহবুব ভাই, সব এখানে দাঁড়িয়েছিল। এদের এই ফাঁক থেকে ভেতরে তো ঢুকতে দেয় না বাইরের প্যাসেঞ্জারদেরকে। তো এখানে দাঁড়িয়ে আর কি ওদের সাথে হাত মিলিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম যে দাঁড়াও আমি আসছি, জাস্ট এক্ষুনি আসছি ইমিগ্রেশন করে। তারপরে তো যাই হোক ইমিগ্রেশন আটকে গেছিলাম, ঘন্টা দুয়েক সেখানে চলে গেছিলো। তারপরে ঘটনা আপনারা জানেন সব কিছুই। স্মৃতি বিজারিত জায়গা, যার কিছুক্ষণ পরেই আমার দৃষ্টি থেকে চিরতরে বিলুপ্ত হবে এবারের মতো। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের হাইট অনেকটাই বেশি, তো একটু কষ্ট করে ধরে ধারে উঠে যেতে হবে। ঢাকা থেকে কলকাতার পথে প্রায় 7.5 ঘন্টার এবারের জার্নিতে আমার কোচ নম্বর ছিল H3, সিট নম্বর ছিল 33, কেবিন নম্বর H। কামরা যদিও ফার্স্ট এসি, তবে এখানে একটা সমস্যা রয়েছে। এই ট্রেন জার্নিতে আসার সময় আমি দেখলাম যে 3টে করে সিট দেওয়া হয়েছে এবং যার সময় তো এখানে 3টে সিট নম্বর লেখা আছে। এমন দেখুন এখানে রয়েছে 31, 32, 33। আমার কো প্যাসেঞ্জাররা এসছে এবং তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তাদের সিট নাম্বার হচ্ছে 32, 33। তার মানে কি এই যে বার্থটা রয়েছে ফার্স্ট এসির, যেটা একটাই বার্থ অ্যালট করা হয় সাধারণত ইন্ডিয়ান রেলে, তো এখানে সেটাকে আর কি 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। অথচ ভাড়া কিন্তু ফার্স্ট এসির এখানে বাংলাদেশি টাকায় 4,900 টাকা। যেহেতু দিনের বেলায় জার্নি সেহেতু হয়তো এরকম করে দিয়েছে যাতে বেশি আরও প্যাসেঞ্জার এরা ক্যারি করতে পারে ট্রেন। ইনফরমেশন আদান প্রদানের মধ্যেই মৈত্রী এক্সপ্রেসকে পাস করে গেল বাংলাদেশের বেশ কিছু দূরপাল্লার ট্রেন। সময় সকাল 8:19। নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট দেরিতে ছেড়ে দিল ট্রেন নাম্বার 13-110 ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস। 7 ঘন্টা 45 মিনিটে 393 কিলোমিটারের জন্য এবার আমাদের পথ চলা শুরু। আর এই 7.5 ঘন্টা জার্নির মাঝেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছু অভিজ্ঞতা, যেমন কিভাবে এই ট্রেনের টিকিট কেটেছিলাম। 12 ডিসেম্বর 2023 বাংলাদেশ সফরের আজ আমার 14তম দিন।
আর ঢাকার আকাশে আজ সকাল থেকে কুয়াশা, এইরকমই কিছু সিন। তো এখন চলেছি আমি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে টিকিট কাটতে হবে। পরিকল্পনা এটাই যে আগামীকাল আমি ফিরে যাব ইন্ডিয়াতে মৈত্রী এক্সপ্রেস ধরে। ফ্লাইটেও ফিরতে পারতাম, কিন্তু ফ্লাইটের ভাড়া একদিনে হঠাৎ বেড়ে গেছে, ডবল হয়ে গেছে। 6,000 থেকে ডবল কি ট্রিপল, 6,000 ছিল সেখান থেকে 18,000 হয়ে গেছে। এক রাতের মধ্যে ভাড়া বেড়ে গেছে। ট্রেনেই ফিরবো, তো সেই জন্যই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। ওখানে গিয়ে মৈত্রীর টিকিট কাটবো। যাওয়ার জন্য রিক্সা, সিএনজি, ক্যাব আর বাইকও পাওয়া যায়। ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম হয় তাতে ঢাকার ফার্মগেট থেকে কমলাপুর পর্যন্ত বাইক ভাড়া করে যাওয়াটাই আমার কাছে শ্রেষ্ঠ পন্থা বলে মনে হয়েছিল। যাই হোক, এটা হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন। এই কমলাপুর স্টেশনে রয়েছে কাউন্টার। এখান থেকে মৈত্রী এবং মিতালি দুটো ট্রেনের টিকিট পাওয়া যায়। পেয়ে গেলাম আগামীকাল মৈত্রী এক্সপ্রেসের টিকিট। এখান থেকে ভাড়া পড়লো হচ্ছে বাংলাদেশি টাকায় 4,900 টাকা। মেসি ফার্স্টেই টিকিট কাটলাম, কারণ চেয়ার কারের টিকিট ছিল না। মানে টিকিটের প্রচুর ডিমান্ড। টিকিটের ব্যাপারে আমাকে হেল্প করেছেন যিনি, তার সাথে একটু আপনাদেরকে আলাপ করে দিই। ইনি হলেন ঢাকা চেম্বার অফ কমার্সের ডিরেক্টর সৈয়দ হাবিবুর রহমান। যেহেতু আমি চেম্বারের সাথে জড়িত, আমি সরকারি অনেকগুলো কমিটিতে কাজ করি প্রতিনিধি হিসাবে। আমি মনে করলাম যে আমি হয়তো ওনাকে হেল্প করতে পারবো, তো আমি ওনাকে মেল দিয়েছিলাম। টিকিটের ব্যাপারে আমি কাউন্টারে আমার পরিচিতি বললাম যে ওনাকে একটা ভালো সিট দেন, যেহেতু উনি ট্রাভেলের উপর ব্লগে এক্সপার্ট। ওনারা এইটুকুই হেল্প করেছেন, অন্য কিছু না। মানে উনি আমাকে এটাও বলেছিলেন যদি টিকিট নাও পাওয়া যায় তো আমি আপনাকে টিকিটের ব্যবস্থা করে দেবো। তো আমি নাইলে খুলনা থেকে ওনাকে রেস্ট হাউস ব্যবস্থা করে দিতাম, থাকা খাওয়ার ব্যবস্থা, গাড়ি টাড়ি সবই করে দিতাম এবং টিকিটও করে দিতাম। টিকিটও হলো, ট্রেনও হলো। এবার একটু খাওয়া দাওয়ায় আসা যাক। প্রায় 8:30 বাজতে চললো। এবার ব্রেকফাস্ট করতে হবে। ট্রেন থেকে ব্রেকফাস্ট নিয়ে সেটা নিয়েছে 160 টাকা, বাংলাদেশি টাকা 160 টাকা। মোট টমেটো সস, 2খান পাউরুটি ঠান্ডা হয়ে গেছে, 1খান কাটলেট আর সেই চিকেন ভাজা। এই খাবারই খেতে হবে, কারণ আগের দিন রাত্রেবেলায় কেক টেক কিছু কিনে নেওয়া যেত, কিন্তু হোটেলে ঢুকেছি প্রায় 1টার সময়। জয় ভাইয়ার বাড়ি গেছিলাম, তো ওখান থেকে ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। তো আমার কিছু কেনার সম্ভব ছিল না, মানে দোকানও সব বন্ধ হয়ে গেছিলো। সকালবেলা উঠে ফ্লাক্সে চা নিয়ে আসবো তা উপায় ছিল না, কারণ সকালবেলা কিন্তু ওই চত্বরে কোনো দোকান খোলেনি। স্টেশন চত্বর না, দোকানের সংখ্যা খুবই কম। ওই লাইনে দাঁড়িয়েছিলাম, তখন আর কিছু কেনা হয়নি। তো আপাতত এই গিলতে হবে আর কি আজকের দিনটার মতো। ব্রেকফাস্টের ব্রেকের মাঝেই আপনাদের সঙ্গে শেয়ার করি গতকাল রাতে বাংলাদেশে কাটানো আমার খুব দামি একটা মুহূর্ত। এক কথায় বলতে গেলে ব্লগার হয়ে এসে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে ফিরে যাওয়া। সেদিন সন্ধ্যা জয় ভাইয়ার বাড়িতে আমন্ত্রিত হয়ে আমার ইউটিউব চ্যানেলের 7 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণতা হওয়ার প্রাক্কালে কেক কাটা থেকে শুরু করে নানা রকম মিষ্টি খাওয়ার মধ্যে দিয়ে সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছিলাম, যে আতিথেয়তা কোনোদিনই ভোলার নয়। বাংলাদেশের রাজনৈতিক জগতের একজন জনপ্রিয় মানুষ, আওয়ামী লীগের সাবেক সভাপতি তথা একজন আইনজীবী ব্যক্তিত্ব ঠিক কতটা ভালো মনের মানুষ হতে পারে তা দেখে সত্যি অবাক হয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত জীবনের কাহিনী, যে বইটা জয় ভাই আমাকে উপহার দিলেন। এটা হচ্ছে মাতৃভূমি। আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বে ছিলাম সেই সময় যে মাতৃভূমির যে প্রকাশনাটা আমরা, এটা সবসময় হয় প্রতি আগস্টে। তো আমার সময় এই মাতৃভূমির এই কপিটা আমি কৌশিকদাকে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। আর আমার ওই সময় কিছু প্যাড ছিল ছাত্রলীগের করা, এগুলো আমি তুলে দিচ্ছি। সশ্রদ্ধভাবে ভালোবেসে গ্রহণ করলাম। অবশ্যই এটা আমি নিয়ে আমার দেশে ফিরবো। এটা আমাদের পক্ষ থেকে কৌশিক দাদাকে ছোট একটা গিফট দিলাম। ভালোবাসার বন্ধনে তো জড়িয়ে পড়েছিলাম, আত্মীয়তার বন্ধনে জড়িয়ে পড়েছিলাম, এবার সময়ের বন্ধনেও আর কি জড়িয়ে পড়লাম। বাংলাদেশের সময় ভারতের সময় থেকে 30 মিনিট এগিয়ে আছে, কিন্তু এই ভালো মুহূর্তটাই, ভালো সময়টা কিন্তু আমাদেরকে একসঙ্গে বেঁধে দিল চিরতরে। এই উপর আমাকে তুলে দিচ্ছে মাহবুব ভাইয়ের চাচা ভাইয়ের দোকান, সেখান থেকে আর কি এটা নেওয়া। আমার এখন সর্বশ্রেষ্ঠ উপহার যেটা, সেটা মাহবুব ভাইয়ের আমার সাক্ষাৎ। যদি মাহবুব ভাইয়ের সাথে আমার দেখা না হতো, তাহলে জয় ভাইয়া বা ভাবি বা এদের কারোর সাথে কিন্তু আমার কোনো পরিচিতিও হতো না। আজকে কিন্তু এই যে আত্মীয়তা, এই যে বন্ধুত্ব বা এই যে ভালোবাসা, এটা কিন্তু সবার উপরে প্রতিষ্ঠা পেয়েছে। জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল। ফেলে আসা সন্ধ্যার সেই সুন্দর সুন্দর মুহূর্তের কথা ভাবছি, ততক্ষণে আমাদের ট্রেন পেরিয়ে গিয়েছে জয়দেবপুর জংশন। ঠিক তখনই এমন একটা সংবাদ পেলাম, তাদের মনটা ভীষণ বিচলিত হলো। পাওয়া গেছে বহু যাত্রী আহত হয়েছে, চলছে উদ্ধার কার্যক্রম। সেখানে রয়েছেন সহকর্মী হোসাইন আলী বাবু, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। গাজীপুরের ভাওয়াল স্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে। 7টা বগি লাইনচ্যুত হয়েছে, আহত হয়েছেন, কেউ কেউ নিহত হয়েছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে,
এই মোহনগঞ্জ এক্সপ্রেসের দুর্ঘটনার সাথে আমার সম্পর্কটা কোথায়? যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে সেই ট্রেনে আমার গতকাল নেত্রকোনা থেকে ওঠার কথা এবং আজকে সকালে ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ঢাকা পৌঁছানোর আগেই সেই মোহনগঞ্জ এক্সপ্রেস গাজীপুরের কাছে লাইনচ্যুত হয়েছে। জানি আমার রাহুর দশা চলছে, 2032 সাল পর্যন্ত রাহু আমাকে ছাড়বে না, কিন্তু ঈশ্বর যে সহায় আছে আজ আরও একবার প্রমাণিত হয়ে গেল। ড্রোন তো ফেরত পেয়ে গেলাম, জীবনটাও বেঁচে গেল। ফিজ মামা কল করছে। হ্যাঁ মামা, মামা ওই ট্রেনে আমার থাকার কথা ছিল মামা। আমরা যেতাম ময়মনসিংহ থেকে নেত্রকোনা হয়ে ফিরতাম, ওটা তো প্ল্যান ছিল। তখন তো আমার আজকে ইন্ডিয়া ফিরে যাওয়ার কথা নয়, আমার তো যাওয়ার কথা ছিল আজকে পৌঁছাবো, খুলনায় যাবো। দিয়ে পরে শরীর খারাপ, ভালো লাগছিল না, দিয়ে ওই মাহবুব ভাইটা কাজ পড়ে গেল, তো আমাকে বললো যে আপনি একাই চলে যান নেত্রকোনা ময়মনসিংহ। আলাম না, আমি আর একা যাবো না, থাক আমি প্রোগ্রাম ক্যান্সেল করি, আমি ইন্ডিয়া ফিরে যাই, আগেই চলে যাই। দেশের টানেই হোক, ঈশ্বরের আশীর্বাদই হোক, কিংবা আপনাদের ভালোবাসার জড়ি হোক, এবারের মতো এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। যে সমস্ত যাত্রীরা আমার সাথে রয়েছেন, আমার কো প্যাসেঞ্জাররা, তাদের অনেকের একটা বক্তব্য আছে যে ভারতবর্ষ থেকে যত না মানুষ বাংলাদেশে আসে, তার থেকে কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতবর্ষে যায়, চিকিৎসার কাজে যায়, বেড়ানোর কাজে যায়, পড়াশোনার পারপাসে যায়, অনেকেই যায়। ঢাকাতে কমলাপুর রেল স্টেশনে একটাই নাকি কাউন্টার রয়েছে, মৈত্রী আর হচ্ছে মিতালি, দুটো এক্সপ্রেস, দুটো ট্রেনের টিকিট দেওয়া হয় ওই কমলাপুর থেকে। তো ওখানে একটা বিশাল পরিমাণ লাইন পড়ে, চাপ হয়। তো সেক্ষেত্রে যদি আরও দু একটা কাউন্টার খোলা যায় দুটো জায়গায়, হয়তো ক্যান্টনমেন্ট থেকে টিকিট দেওয়া হলো, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সুবিধা হলেও হতে পারে। এটা অবশ্য মানে এখানকার যারা নাগরিক তাদের বক্তব্য। আমাদের ওখানে যেমন কলকাতা স্টেশন থেকেও টিকিট দেওয়া হয়, আবার ফেয়ারলি প্লেস থেকেও টিকিট দেওয়া হয়। তবে একজন ট্রেন ব্লগার হিসাবে এই ট্রেন জার্নিতে কামরার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার কিছু ব্যক্তিগত অভিমত রয়েছে। এসি ফার্স্টের বাথরুম, তবে এটা হচ্ছে ওল্ড, মানে পুরোনো দিনের এলএইচবি রেখতো, সেই জন্য এখানকার বাথরুমের যে দরজাগুলো সেগুলো কিন্তু এরকম আলমারির মতো ভাঁজ করা। এগুলো এলএইচবির যখন কামরা এসেছিলো, সেই প্রথম জেনারেশন কামরায় কিন্তু এরকম দরজা ব্যবহার করা হতো। আন্তর্জাতিক মানের ট্রেন, এখানে কামরা, এখানে বাথরুম, এখানে দরজা, দুর্দান্ত চাকাচাক হওয়া উচিত। যেখানে ট্রেনটা সপ্তাহে 2 দিন চলছে, সাপ্তাহিক ট্রেন, সেখানে সব কিছু কিন্তু চাকাচাক হওয়া উচিত। কিন্তু বাথরুম বা বাথরুমের ভেতরকার পরিবেশ এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সে যাত্রী কম বলে, কিন্তু ইমপ্রেসিভ নয়। ইন্টেরিয়র যেটা রয়েছে সেটা কিন্তু ইমপ্রেসিভ নয়। ট্রেনের পরিষেবা, কামরার গুণগত মান কিংবা জার্নির আরামদায়কতা নিয়েও যাত্রীদের মনে কিছু কিছু অসন্তোষ রয়েছে। সিটও ভালো না, আর ফ্যাসিলিটিসের কথা কি বলবো, মানে আমি আর নেক্সট এইভাবে আসবো না, সত্যি কথা। মানে আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু টাকার তুলনায় আরও বেটার সার্ভিস আশা করি আমরা যারা বাংলাদেশে কন্টিনিউ যাতায়াত করি। এতটা লং জার্নি করা এই ট্রেনে খুবই টাফ হয়ে যায়, প্রায় 400 কিলোমিটার। যে কারোর জন্যই, আমার জন্য টাফ হবে সেটা বলবো না, যে কারোর জন্যই টাফ হয়ে যাবে। তো আসলে ব্যবস্থাপনাটা আরও ভালো হওয়াটা প্রয়োজন আমি মনে করি। ব্যবস্থাপনা বা ট্রেনের যে ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনের কামরা, খাওয়া দাওয়া, এগুলো দরকার। কারণ যাত্রীরা তো এটাই চায় ভাই। এই যে একটা মানুষ ভোর 5টার সময় এসে পৌঁছাচ্ছে, এই 6টা থেকে তার ইমিগ্রেশন হচ্ছে, তাকে ট্রেনে উঠতে হচ্ছে, 8টার সময় ট্রেন ছাড়ছে, এবং নিয়মই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনের ক্ষেত্রে এটাকে হয়তো 2 ঘন্টা আগে পৌঁছাতেই হবে। এত কিছু করার পরে আমার মনে হয় যে ট্রেনের ফেসিলিটি অবশ্যই ভালো করা দরকার। টাঙ্গাইল স্টেশনের পর থেকে বঙ্গবন্ধু সেতু পার করা পর্যন্ত ট্রেনের গতি অত্যন্ত ধীর, আর একই সাথে এখানে ডবল লাইনের কাজও চলছে। কারণ নতুন বঙ্গবন্ধু সেতু তৈরি হচ্ছে, যমুনা নদীর ওপরে রেল সেতু তৈরি হচ্ছে, আর এই নতুন রেল সেতু তৈরি করার জন্য দেখুন এখানে কিন্তু ওই লাইন বেছানোর কাজ চলছে, সেতুর কাজ হচ্ছে, ওই জন্য একটা বিরাট কনস্ট্রাকশনের কাজ চলছে। ট্রেন এখানে ভীষণই স্লো চলবে, হয়তো সামনে গিয়ে দাঁড়াবে, ক্রসিং হবে, আবার ট্রেন চলবে। মানে এইটুকু টাইমের মধ্যেই মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় ব্যয় হয়। সর্বোচ্চ ট্রেন চলতে পারে এখানে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখানে ট্রেনের স্পিড কখনো 18, কখনো 19, কখনো 20। আর এই কারণেই এই সেতু পার করতে আমাদের ট্রেন সময় নেবে প্রায় 8 ঘন্টার কাছাকাছি। যমুনার ওপরে 4.98 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু সেতু, যা যুক্ত করে টাঙ্গাইল আর সিরাজগঞ্জ এই দুটো জেলাকে। আর ওইদিকে নতুন রেল সেতু তৈরি হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পার করার পর যথারীতি বৃদ্ধি পেল আমাদের ট্রেনের গতি। অ্যাভারেজ স্পিড যেটা থাকবে সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। তবে মন্দের ভালো এই যে এই ট্রেন জার্নিতে চা কফির ব্যবস্থাটা মাঝে মাঝেই ছিল। ট্রেনে তো চা দিয়ে গেল, তারপরে প্যাকেটে করে কি বিক্রি হচ্ছিল। বললাম কি আছে ভাই, বিস্কুট ফিস্কুট আছে কিছু? বলছে না, চিপস আছে। বললাম কে খাবে ভাই ঘুমতে করে চিপস, বিস্কুট নাই। তো ট্রেনে আরও সব সহযাত্রীরা আছে, হ্যাঁ সবার কাছে কিছু না কিছু খাবারের স্টক আছে, তো আর কি সেটা খোলা হয়েছে। এই বিস্কুট সবাই মিলে আর কি ভাগযোগ করে খাওয়া হচ্ছে। মানে মৈত্রী এক্সপ্রেসকে আলটিমেট আমি ফুড এক্সপ্রেস বানিয়েই ছাড়বো। চানাচুর মুড়ি চলতেই থাকবে, খাওয়া দাওয়া।
পেয়ারাগুলো দারুণ মিষ্টি, দারুণ টেস্টি। তো বললো যে গাজীপুরের সাইডে নাকি পেয়ারাগুলো হয়, পেয়ারাও আছে আমাদের জার্নিতে, সব হাইব্রিড। হাইব্রিড পেয়ারা। মৈত্রী ফুড এক্সপ্রেস বাই ট্রাভেল উইথ কৌশিক। যদি আলো না ধরে, ও আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস প্রবেশ করল তার যাত্রাপথের প্রথম টেকনিক্যাল হল্ট ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী জংশনের পরবর্তী মানে আমাদের ট্রেনের দ্বিতীয় টেকনিক্যাল হল হচ্ছে দর্শনা। আর ঈশ্বরদী আর দর্শনার মাঝখানে রয়েছে মোট 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ঈশ্বরদীর পর থেকে কিন্তু ডবল লাইন এবং ট্রেনের গতিও এখানে অনেক বেশি আগের তুলনায়। এই আমরা পার করলাম হচ্ছে পাকশি স্টেশন। এরপরই আসবে হচ্ছে পদ্মা নদীর ওপরে হার্ডিন সেতু। এই হার্ডিন সেতু কিন্তু অনেক বছর পুরনো সেতু। মানে স্বাধীনতার পূর্ববর্তী সময় ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই হার্ডিন সেতুর নামকরণ করা হয়। 1971-এ মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজের কিছু ক্ষতি হয়েছিল যুদ্ধের কারণে, ওই বোম টোম কিছু পড়েছিল, যাই হোক ব্রিজের ক্ষতি হয়েছিল। হার্ডিন সেতু পার করার পর থেকেই আমাদের খুলনা ডিভিশন শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে রাজশাহী ডিভিশন। এখানে পদ্মা নদী খুলনা আর রাজশাহীকে আলাদা করেছে। হার্ডিঞ্জ ব্রিজ পার করার পরই আসে ভেড়ামারা স্টেশন। সেখানে আমার এক দর্শক বন্ধু অপেক্ষা করছিল, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল একবার আপনাকে দেখতে চাই। চলন্ত ট্রেন থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম আমি, আর স্টেশনে দাঁড়িয়ে আমার সেই দর্শক বন্ধু। দেখি কৌশিক দাকে দেখা যায় কিনা। ভেড়ামারা স্টেশনে আমার একজন দর্শক বন্ধু ওয়েট করছিল, বলে দাদা একবার হাত দেখাতে যাই তোমাকে। ও ভিডিও বানাচ্ছিল, তো ওকে হাত দেখানোর জন্য গেটটা খুলেছিলাম, টাটা দিয়ে দিলাম। এই আমরা পার করছি পোড়াদাহ জংশন। আর এই পোড়াদাহ জংশন থেকে ভাগ হয়ে যায় কুষ্টিয়া যাওয়ার লাইন। এর আগে যেদিন আমি মধুমতি এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম সেই ব্লগসে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওইদিকে লাইন চলে যাচ্ছে কুষ্টিয়ার দিকে, এখানে এসে ট্রেন রিভার্স হয়। আমাদের ট্রেন পার করে গেল চুয়াডাঙ্গা স্টেশন, এরপরে আসবে জয়রামপুর, তারপরে আসবে হচ্ছে দর্শনা। দর্শনাতে পৌঁছে আমাদের ট্রেনের 20 মিনিট হল্ট রয়েছে, টেকনিক্যাল হল্ট, কারণ সেখানে আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে। এই দেখুন, এই হচ্ছে বাংলাদেশের লোকোমোটিভ 6628 নাম্বার। এই ইঞ্জিনটা তখন আমাদের নিয়ে এলো। আর এই দর্শনাতে কিন্তু ট্রেনের কামরায় জল ভরা হচ্ছে। আমরা যে ট্রেনে খাবারের অর্ডার দিয়েছিলাম সেই খাবার কিন্তু দর্শনা থেকে দিল। এখানে মাছ ভাত নিলাম, মাছ ভাত পড়লো হচ্ছে 180 টাকা। বাংলাদেশের টাকা কিছু বেঁচেছিল, সেটা আর কি এখানে শেষ করে দিলাম। দর্শনাতে ট্রেনের ইঞ্জিনের পরিবর্তন, যাত্রীদের অর্ডার দেওয়া খাবার ট্রেনে তোলা এবং
ঢাকা থেকে দর্শনা পর্যন্ত এই ট্রেনে মোতায়েন থাকা বাংলাদেশ রেলের নিরাপত্তা কর্মীদের নেমে যাওয়া এই সব কিছুর মধ্যে কেটে গেল মিনিট 20 সময়। বেলা 2:18 আমাদের ট্রেন ছেড়ে দিল দর্শনা। দর্শনার পরে হচ্ছে দর্শনা 0 পয়েন্ট, তারপরে ট্রেন নেবে গেদেতে, অর্থাৎ ভারতবর্ষে ট্রেন প্রবেশ করবে। এই জার্নিতে এবার আপনাদেরকে দেখাবো যে 0 পয়েন্টের মধ্যে যখন ট্রেন চলে, যে জায়গাটা দুটো দেশের কারণে নয়, মাঝের পয়েন্ট, সেই জায়গাটা আপনাকে দেখাবো এবার। এই যে গেটটা রয়েছে না, কলকাতা স্টেশনে এরকম গেট রয়েছে। আন্তর্জাতিক ট্রেন যখন চলে যায় তখন এই গেটটা বন্ধ করে দেওয়া হয়। দর্শনা 0 পয়েন্ট পেরিয়ে যাওয়ার পর দুটো ঘটনা ঘটবে। এক তো ট্রেন আমার দেশ ভারতবর্ষে প্রবেশ করবে এবং সেই সাথে আমাদের যে টাইম জোন সেটাও কিন্তু পেরিয়ে যাবে, কারণ বাংলাদেশের সময় ভারতের সময় থেকে 8 ঘন্টা এগিয়ে আছে। তো এরপরে কিন্তু আমরা আবার 8 ঘন্টা পিছিয়ে যাব। মানে এখন যে টাইমটা আপনারা দেখলেন 2:18 ট্রেন ছাড়লো, এবার যখন গেদেতে ঢুকবে ট্রেন তখন দেখবেন টাইমটা কখন চেঞ্জ হয় অটোমেটিক। টাটা। এই দর্শনা থেকে গেদে পর্যন্ত না এই রেলপথ কিন্তু খুব সুন্দর, দুদিকে প্রচুর গাছ, হ্যাঁ, আর গাছগুলো না ঠিক যেন এই রেলপথকে মানে আগলে রেখেছে ছায়া দিয়ে। দেখুন একবার। এই দেখুন, বাংলাদেশ শেষ, ভারতবর্ষ ঢুকছে। ভারতবর্ষের স্বাগত জানাই। এই হচ্ছে মোমেন্ট যখন ট্রেনটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো, ফাটাফাটি একটা অনুভূতি। মামা ভারতবর্ষে আসতেছি। সামনে রয়েছে গেদে স্টেশন, আর রেলপথের দুধারে এরকম ফেন্সিং রয়েছে। বাংলাদেশ রেলওয়ে শেষ শুরু ইস্টার্ন রেলওয়ে এবং সেই সাথে নদিয়া জেলার গেদে স্টেশন। হ্যাঁ, এরা ইন্ডিয়ান ইমিগ্রেশন করবে। এই হচ্ছে গেদে স্টেশন, শিয়ালদা গেদে লোকাল দাঁড়িয়ে আছে। লোকাল ট্রেন উঠে যাবো নাকি আমি এখান থেকে? ইন্টারন্যাশনাল ট্রেন থেকে লোকাল ট্রেনের জার্নি কেমন হবে? সময় দুপুর 2:28 আমাদের ট্রেন পৌঁছালো হচ্ছে গেদে স্টেশনে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দরজাটাও বন্ধ করেছিলাম আগে। হ্যাঁ, আমি জাস্ট বাইরে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে যে আরপিএফ উঠলো, তারা বললো যে সিট কোথায় আপনার, সিটে যান, ব্যাস, আর কোনো এখানে বেশি ট্যাম্পও করা যাবে না। আর সেই সাথে ঢাকা থেকে গেদে পর্যন্ত আমাদের এই ট্রেনের 279 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। গেদেতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। এটা হচ্ছে এই ট্রেনের 3rd টেকনিক্যাল হল্ট। আর গেদে থেকে কলকাতার মাঝে রয়েছে 41টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এরপর থেকে যতগুলো স্টেশন আসবে সবই ভারতের স্টেশন। গেদে স্টেশন থেকে রেলে যারা আরপিএফ উঠলেন, তারা উঠেই প্রথমে বললেন যে আপনারা আপনাদের টিকিট এবং হচ্ছে পাসপোর্ট হাতে রাখুন। বাংলাদেশের সময় দুপুর 2:49, আর ভারতীয় সময় দুপুর 2:19। দুপুরের খাবারটা যদিও দর্শনা থেকে তুলেছিল, তবে সেটা খেতে শুরু করলাম ট্রেন যখন গেদে স্টেশন ছাড়লো। ডালের মধ্যে এগুলো কি ভাসছে রে ভাই? মাছ, লেবু, লঙ্কা। ভাই চামচ দিয়ে অ্যাটলিস্ট মাছের কাঁটা বাছা যায় না, ঠিক আছে? এই রকম দিয়েছে 1 পিস মাছ, বেশ বড় আছে মাছটা। লাউয়ের তরকারি, ভাত, ডাল, লেবু আর হচ্ছে মাছ। তবে ওই মোরগ পোলাওয়ের থেকেও এই মাছ ভাত ছিল অনেক বেশি সুস্বাদু। সেঞ্চুরির ওপরে স্পিড তুলে গেদে থেকে রানাঘাটের পথে ছুটে চলেছে মৈত্রী এক্সপ্রেস। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিডও 110 কিলোমিটার প্রতি ঘন্টা। রানাঘাট থেকে কলকাতার পথে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মাঝে আপনাদেরকে বলে দিই বাংলাদেশের ভিসা কিভাবে করেছিলাম। কলকাতায় বাংলাদেশের ভিসা সেন্টার যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনের বাইরে থেকে শিয়ালদা মেট্রো ধরে সোজা নামতে হবে। বর্তমানে ওই রুটে মেট্রোর শেষ স্টেশন সেক্টর 5। এখান থেকে মানে শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো ভাড়া পড়লো, যাওয়ারটা হচ্ছে 20 টাকা। চলে এসেছি সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনের বাইরে। এখান থেকে ভিসা সেন্টার হচ্ছে 1.3 কিলোমিটার, যেটা জিপিএস ম্যাপে দেখলাম। হেঁটে যাওয়া যাবে, ওয়াকিং ডিস্টেন্স আছে। আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এরকম অটো রয়েছে, অটোওয়ালারা হাঁক দিচ্ছে অটো লাগবে বলে।
রাস্তা চেনার জন্য প্রথম দিন যদি আমি হেঁটেই গিয়েছিলাম, তবে আপনাদের জন্য পরামর্শ সেক্টর 5 মেট্রো থেকে ব্যাটারি রিক্সা নিয়ে নিন। তবে তার আগে অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই স্ক্যান করে রাখবেন সাদা কালো ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ফটো। পার্ট 1-এ পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই দিতে হবে বাংলাদেশে আপনি কোথায় যাচ্ছেন সেখানকার অ্যাড্রেস এবং ফোন নম্বর। অকুপেশনে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে অবশ্যই এনওসি সাবমিট করতে হবে। পার্ট 2-তে গিয়ে দিতে হবে নিউ ভিসা। পার্ট 3-তে ট্র্যাভেল ডকুমেন্টে যা যা লিখতে হবে তার সব কিছুই আপনার পাসপোর্টে লেখাই রয়েছে। পার্ট 4 ফিল আপ করার কোনো দরকার নেই। পার্ট 5-এ পারপাস অফ ভিজিট, ডিউরেশন, ডেট অফ অ্যারাইভেল, নাম্বার অফ এন্ট্রিজ এগুলো দিতে হবে। পার্ট 6-এর ক্ষেত্রে লিখতে হবে ভিসা অফিস কলকাতা। পার্ট 7-এ এই 2 জায়গায় টিক দিয়ে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ওই ভিসা সেন্টারে। এই ব্যাপারে যে আমাকে হেল্প করেছে তার নম্বর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে তার সাহায্য নিতে পারেন। বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়, তবে সেখানে যাওয়ার আগে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। আমি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি, অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউটটার সঙ্গে 2 কপি মানে পাসপোর্ট সাইজ ছবি, আমার পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজের জেরক্স, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, আর সেই সাথে আধার কার্ডের জেরক্স এবং অবশ্যই ডাবল ভ্যাকসিনেশনের জেরক্স। এবার যদি আমি ভিসাটা এখানে এসে কালেক্ট করি কলকাতা থেকে, তাহলে সেক্ষেত্রে লাগবে 825, আর যদি আমার বাড়ির ঠিকানায় যায় মানে এটা কুরিয়ার করে দেবে এখান থেকে, তাহলে লাগবে হচ্ছে 400 টাকারও বেশি, 1225 টাকা। তাই আমি বললাম পাসপোর্ট ফেরত দিলেন না, বললো না পাসপোর্ট জমা লাগবে, পাসপোর্টটা আপনার ওখানে স্ট্যাম্প মেরেই আর কি ভিসা হয়ে পাসপোর্টটা ভিসার সঙ্গে পাসপোর্টটা আপনার বাড়ির ঠিকানায় যাবে। কাল রাতে অ্যাপ্লিকেশন করেছি, কালকে প্রিন্ট আউট করেছি, আজকে চলে এসেছি। বললো এটাই বেস্ট, যত তাড়াতাড়ি সম্ভব করতে পারবেন। বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা ভারতবর্ষে আসছেন, এবার তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের নাগরিকরা এই ফর্মটা ফিল আপ করার সময় ভারতবর্ষে আপনারা কোথায় আসছেন, কোন হোটেলে থাকছেন বা কোন ঠিকানায় থাকছেন সেটা কিন্তু সম্পূর্ণ লিখবেন। হোটেলে থাকলে হোটেলের ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। এই ইনস্ট্রাকশনটা ইমিগ্রেশনের সময় আপনাদের কিন্তু ওখানেই দেবে। ট্রেনে ওঠার আগে একে অপরকে চিনতাম না, কিন্তু এই যে একটা ট্রেন জার্নি, 8 ঘন্টার ট্রেন জার্নিতে সবার সাথে একটা কথাবার্তা, চা খাওয়া, একসাথে কফি খাওয়া, কি চানাচুর মুড়ি খাওয়া, বিস্কুট খাওয়া, একটা মজা, এর মধ্যে দিয়ে কিন্তু একটা পুরো দিন আমাদের শেষ হলো। সেই সাথে একটা সুন্দর জার্নি কিন্তু আমরা সমাপ্ত করলাম আজকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা স্টেশন পৌঁছে। এবং কৌশিকদাকে ধন্যবাদ, সে কয়েকবার চা খাওয়াইছে। এবং এটা কি বলবো যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে দাদা পুরোটা খেয়ে যাবেন। আমরা অনেক সময় মজা কথা করি। আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু আমরা পুরোটাই খেয়ে গেছি। উই আর হ্যাপি, থ্যাংক ইউ। একদম একদম। শেষ বিকেলে একটা কথাই বলবো, তোমরা যারা ক্রিকেট খেলা নিয়ে প্রতিবেশী দেশের প্রতি ঘৃণা কিংবা ক্ষোভ উগড়ে উল্লাস করে সোশ্যাল মিডিয়াতে স্পেশাল হতে চাও, তারা হয়তো জানো না যে হিংসার বীজ তোমরা নিজেদের অজান্তেই বপন করো, তার ফল ভুগতে হয় কত টুরিস্টকে কিংবা সাধারণ মানুষকে, যারা হয়তো কোনোদিনই চায়নি 2 দেশের সম্পর্কে বিন্দুমাত্র চির ধরুক। বয়ে চলুক মেঘনা, বয়ে চলুক পদ্মা নিজের ছন্দে, অটুট থাক মৈত্রী 2 দেশের সম্পর্কের বন্ধনে। সময় বিকাল 4:31। ফাইনালি কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে তার যাত্রা শেষ করলো ঢাকা থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস। এবার ইমিগ্রেশন, তবে তার আগে একটা কাজ আছে। এই যে দেশের মাটিতে এলাম, সবার আগে একবার দেশের মাটিকে তো মাথা ছোঁয়াতে হবে। এবার ইমিগ্রেশন করতে হবে এবং দেশের ছেলেকে, ঘরের ছেলেকে, ভারতের নাগরিককে তার নাগরিকত্বের প্রমাণ দিয়ে দেশে ফিরতে হবে। ট্রেনের চড়ার আগেও ছিল লাইন, ট্রেন থেকে নেমেও এবার হচ্ছে লাইন। দাঁড়িয়ে পড়েছি কলকাতা স্টেশনে লাইনে। সময় সন্ধ্যা 7:16। এবার গল্পের শেষটা করব কলকাতা স্টেশনে। মৈত্রী এক্সপ্রেসে তো নামলাম, নামার পরে এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে লাইন হয়েছিল। তা যাই হোক, লাইন দেওয়ার পরে তারপরে ইমিগ্রেশনে গেলাম। লাইন দিয়ে সবাইকে এক এক করে বসানো হলো এবং সেখানে প্রথমে আর কি ব্যাগটা স্ক্যান করলো, বডি স্ক্যান করলো, সব কিছু স্ক্যান করার পরে পাসপোর্ট দেখলো, টিকিট দেখলো, তারপর আবারও সেই ইমিগ্রেশন যে এরিয়া, সেই ইমিগ্রেশন এরিয়ায় অপেক্ষা করতে হলো। ওই ইমিগ্রেশন কাউন্টারে সবথেকে যে মজাটা হলো, মানে সবথেকে যেটা ভালো লাগছিলো, যে সবাই দুজনে বলছে এই দেখুন স্যার কৌশিক এসছে, কৌশিক ফিরে এসছে, ওখানে সেলফি তোলা। তারপরে বলছে যে এই ড্রোনটা নিয়ে এসছো তো, বলছে এই দেখুন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ড্রোন নিয়ে এসছে। মানে একটা দারুণ অভিজ্ঞতা, ছবি টবি তোলা, ওখানকে ইমিগ্রেশনের যে অফিসাররা ছিলেন তাদের সঙ্গে ছবি তোলা হলো, বেশ একটা খুব ভালো মুহূর্ত কাটলো। যে প্রথম দিন যখন ঢাকায় পৌঁছেছিলাম, সেখানে ইমিগ্রেশনে ওই যে 2 ঘন্টা তিক্ত অভিজ্ঞতা, আজ নিজের দেশে পৌঁছে কলকাতায় পৌঁছে এখানকার ইমিগ্রেশন কাউন্টারে সেই তিক্ত অভিজ্ঞতা কিন্তু সব কিছু আর কি ধুয়ে মুছে গেল।
তো বলে না গল্পের শেষে যা শেষ ভালো তা সব ভালো, তো সেটাই সেরকমই একটা ব্যাপার আর কি হলো। কলকাতা স্টেশন থেকে আমার পরবর্তী জার্নি খাগড়াঘাটের পথে ট্রেন নম্বর 13-145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে। সময় রাত্রি 12টা। আমাকে খাগড়াঘাট স্টেশন পৌঁছে তার গন্তব্য রাধিকাপুরে চলে গেল রাধিকাপুর এক্সপ্রেস, এবং সেই সাথে শেষ হলো আমার জার্নি। মেঘনা পদ্মার ধারেও এত ঠান্ডা নেই যতটা না ঠান্ডা আছে আমাদের বহরমপুরে। শেষ করলাম আমার গল্প। আপাতত দিন 15 বিশ্রাম, তারপর আবারও শুরু হবে আমাদের গল্প, চলবে অবিরাম। টাটা।